একটু নামটা জানতে চাই প্রথমে। নামটা আমার একটু নাম বলুন। মাহমুদুল হাসান ফয়সাল, আমার বয়স 18 বছর। 18 বছর। ফ্রিস্টাইল বিষয়টা আসলে কি? মানে এটা হচ্ছে শুধু ফুটবল দিয়ে মানে বিভিন্ন কসরত বা এই জিনিসটা কেন মাথায় আসলো? এই জিনিসটা বাসা থেকে যখন দেখলাম যে আসলে ক্রিকেটটা সাপোর্ট পাচ্ছি না, ফুটবলে সাপোর্ট পাচ্ছি, মানে কোনো খেলাধুলায় সাপোর্ট পাচ্ছি না, তার মানে বাসাতে কিছু একটা করি। বাসা থেকে কিছু একটা করা যেতে পারে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। তো এমন কিছু করবো যাতে সেটা অনেক ভালো একটা মানে ক্রিকেটের সমান বা ফুটবলের সমান হইতে না পারলেও মানে সেরা কোনো কিছু হইতে পারে। ফ্রিস্টাইল কি ওয়ার্ল্ড রিকগনাইজ স্পোর্টস? মানে সারা দুনিয়াতে কি এটাকে রিকগনাইজ করে? হ্যাঁ। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো যে ও কিন্তু ক্রিকেটে দুর্দান্ত, হ্যাঁ ভালো, ওর বয়সে কিন্তু ও যেটা বলছে সেটা খুবই ভালো, কিন্তু ফ্যামিলি থেকে সাপোর্ট ছিল না, খেলতে পারছে না, লেখাপড়া খারাপ হচ্ছে, এটা ফ্যামিলি থেকে মানছে না, তো যে কারণে কিন্তু খেলার নেশা ওর আছে। তো খেলার নেশা আছে বলেই ওর কথা হচ্ছে যেমন আমি স্পোর্টসের সঙ্গে থাকতে চাই, যে কারণে ও ফ্রি স্টাইলে চলে গেল ফুটবলে। এবং আমি আসলে স্পোর্টস অতটা বুঝি না, যতটুকু বুঝলাম যে এমন একটা খেলা যেটা আসলে যেখানে সেখানেই করা যায়, নিজের সাথে সবসময় করা যায়, ঘরের মধ্যেই করা যায়, এরকম একটা স্টাইল। তো তারপরে কি হলো? হ্যাঁ, যখন ফ্রিস্টাইলে শুরু করলাম আম্মুর কাছে আমি পারমিশন নিলাম, আচ্ছা আমি যদি বাসায় থেকে 2 ঘন্টা প্র্যাকটিস করি তাহলে কি তোমার কোনো অসুবিধা হবে? যেহেতু আমি বাইরে যাই না, খেলাধুলা করি না, আর তোমার ইচ্ছা যে আমি ভালো একটা মানে পড়াশোনা করে ভালো একটা জায়গায় যাব, আমি অবশ্যই করব। কারণ আমার হাতে তখন অপশন ছিল না, কারণ প্রিপারেশন নিছি ন্যাশনাল টিমের অনূর্ধ্ব 15 খেলার যে একটা ইচ্ছা সেই সময় নিছি, সেটা কিন্তু আমি পাই নাই। মানসিক ভাবে সব থেকে হতাশ বলা যাইতে পারে সেই সময়ে আমি আবার ফ্রিস্টাইল এবার মনোযোগ শুরু করলাম, যে আমি জানতাম না যে ফ্রিস্টাইলটা কেমনে কি করে। বাংলাদেশে তখন অনেক ফ্রিস্টাইলার ছিল, তো তাদের কাছ থেকে টিপস নিলাম, আচ্ছা ভাই আমি কেমনে কি শুরু করব। তো তারা অনেক ফ্রেন্ডলি ভাবে বললো যে আচ্ছা এইভাবে শুরু করো। ফ্রিস্টাইলের টার্গেটটা কি থাকে? মানে আপনি ঘরের মধ্যে করছেন, কিন্তু এটা তো আসলে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হয়। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হয় কিভাবে হয়? কারোর সাথে কারো কম্পিটিশন হয়? হ্যাঁ, কারোর সাথে কারোর কম্পিটিশন, যেরকম 1 ভার্সেস 1। এটা কিভাবে হয়, কারা করে? এটা হচ্ছে মানে এটার একটা অ্যাসোসিয়েশন আছে, ফিক্স করে দেয়া থাকে। ফ্রিস্টাইলে কোনো কিছু ফিক্স করে দেয়া থাকে নাকি নিজের মধ্যে? 3 মিনিটের খেলা, এখানে 1.5 মিনিট করে একজন সময় পায়, 30 সেকেন্ডের প্রত্যেক রাউন্ড। এই 1.5 মিনিট কি করতে হয়? মানে ফ্রিস্টাইল করতে হয়, কসরত দেখাবে। হ্যাঁ। ওকে। এবং যারটা যত বেশি নান্দনিক হবে, টাফ হবে, সে উইনার হবে, সে চ্যাম্পিয়ন হবে। তো সেই সময় তাদের কাছ থেকে জানলাম, এটা শুরুটা ছিল 2017। হ্যাঁ। আর মানে পরীক্ষা দিলাম সবে, মানে ওই যে পড়াশোনা সবে শুরু করছি, এর ভিতরে ফার্স্ট বাংলাদেশে চ্যাম্পিয়নশিপ হইলো। তো ক্রিকেটটা তো বাদ, কারণ চাইলেও আসা সম্ভব না, কারণ তখন বয়স 16 হয়ে গেছে। 16 শেষ। প্রথম চ্যাম্পিয়নশিপে আসলাম, ভালো স্কোর করতে পারি না, জাস্ট মানে মজা হিসেবে আসছি। মানে আপনি ফ্রিস্টাইল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ থেকে কেউ, বাংলাদেশে কোনো অ্যাচিভমেন্ট আছে এটার উপরে ফ্রিস্টাইলে? কার? আমার না, মানে আমাদের অন্যান্য কারো অ্যাচিভমেন্ট আছে? অন্য কারোর হয়তো নাই, তবে আমি আশা করি যে যারা আছে তারা অনেক ভালো করবে। আচ্ছা, ভবিষ্যতে অনেক ভালো করবে। ওকে। তো ভাইয়ের সাথে কথা বললাম, আমার ফুফাতো ভাইয়া, তার সাথে আমি কথা বললাম যে আচ্ছা ভাইয়া, তো আমি তো এরকম করতে চাচ্ছি, তো কি করা যায়? তো বলছে তুমি আরো ভালোভাবে দেখো, কারণ এটা এতটাও সোজা না যে চাইলেই করা সম্ভব হবে। ভাই আমাকে অ্যাপ্লিকেশন করার জন্য সবকিছু প্রসেস বলে দিল। সেই সময় মাগুরাতে ছিলাম, আমি আবেদন করলাম একটা রেকর্ডের উপর, সেটাও মিস চাই। মানে সেটাও দেখলাম যে যেটা রেকর্ডের জন্য আবেদন করছি সেটা অলরেডি ভেঙে গেছে। কোথায় আবেদন করলেন? গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে আবেদন করার প্ল্যানটা কার মাথা থেকে আসলো? প্ল্যানটা আমার নিজেরই ছিল, কারণ মাগুরাতে সেই সময় একটা ভাইয়ের রেকর্ড ছিল, সেও ফ্রিস্টাইল ভিত্তিক। তো আমি চিন্তা করলাম আচ্ছা সে করছে তো হয়তোবা আমিও করতে পারি। আচ্ছা, কারণ সেরা না হয়ে তো লাভ নাই। কারণ যেহেতু একবার ক্রিকেট থেকে প্রচুর মানসিক ভাবে নিজের কাছেই নিজে মানে ক্ষতিগ্রস্ত হয়েছে, তো ফুটবল ফ্রিস্টাইলে যাতে এটা না হয়, শুরু থেকেই শুরু করতে হবে অনেক ভালোভাবে। আর মিস গেল এবার আমি ক্রিকেটের মতো মানে ছাড়বো না। কত সালে আপনি এটা করলেন গিনেস বুকের? এটা ছিল হচ্ছে 11 আগস্ট 2018 সাল। 2018 সালে ফার্স্ট ট্রাইটা করলেন। কিসের উপর ট্রাইটা ছিল এটা? সেটা ছিল হচ্ছে মোস্ট ফুটবল আর্ম রোল ইন 1 মিনিট। মোস্ট ফুটবল আর্ম মানে হচ্ছে বাহুর যেটা। আচ্ছা, এইটা আপনি ফার্স্ট ট্রাই করেছেন 2018 ফার্স্ট ট্রাই করছি, মানে অন্য ট্রিক ছিল। না, এটা আমার ফার্স্ট ট্রায়াল ছিল না। কোনটা ছিল ফার্স্ট ট্রায়াল? ফার্স্ট ট্রায়াল মানে থাই টাস্ক ছিল, মানে থাইয়ের উপরে এইটা থেকে এটা একটা থেকে আরেকটা, একটা থেকে আরেকটা। হ্যাঁ, ওকে। ওটা তার এখানে দেখানো সম্ভব না স্টুডিওতে। তো নানু যখন আমার বলতেছে যে আচ্ছা ওটা মিস গেছে, ব্যাপার না, তখন সে আমাকে পুরো মেন্টালি সাপোর্ট দিল
এবং এমন কিছু বলল যে চাইলে অনেক ভালো কিছু করা সম্ভব। আমি আসলাম, ঢাকাতে আসলাম, ভাইয়া সবকিছু দেখলো। কোন ভাই? মানে আমার ফুফাতো ভাইয়া সৈকত। আচ্ছা, এইভাবে আবেদন যেহেতু করছো, ওইটা মিস দিছে ব্যাপার না। আবেদন করার সিস্টেমটা আপনি কার কাছ থেকে জানলেন? আবেদন করার ভাইয়া সবকিছু করছে, আসলে এই বিষয়টা ভাইয়া এখনো দেখভাল করে। আমি সেই সময় কিন্তু ট্রিক বেশি পারতাম না, এখনো পারি বেশি সেটা না। তো সে আমাকে বললো যে আচ্ছা তো এটা আবেদন করো। আমি বলছি ঠিক আছে করো। মানে আমি মানে শুধু জানি যে এটা একবার দুইবার এরকম করতে হয়। আবেদন করার পরে এইবার শুরু হয় হচ্ছে আসল প্র্যাকটিস। মানে প্র্যাকটিস। ওইটা কি ওই সময়টাতে ছিল না? ওইটা কি ওই সময়টাতে আর কেউ ছিল না? ওই সময় আমি এক দুইবার পারতাম সর্বোচ্চ। না কিন্তু আর কারো রেকর্ড ছিল না ওই সময়টাতে গিনেস ওয়ার্ল্ড? ওই টাইমে ছিল 1 মিনিটে 127 বার। কার ছিল এটা? এইভাবে কার ছিল এটা? এটা ছিল হচ্ছে ডেভিড ড্র। ওকে। তো 1 মিনিটে 127 বার, মানে পার মানে সেকেন্ডে 2 বারেরও বেশি। তো আমি সেই সময়ে ভাইয়া বললো যে আচ্ছা স্পন্সরশিপের জন্য। তাই আমি বললাম যে ভাইয়া স্পন্সরশিপ তাহলে তো ভালো হয়, কারণ বাসা থেকে তো মানে পূর্ণ একটা অভিজ্ঞতা আছে, আসলে সম্ভব হয় না। তো সেই সময় আমাদের কাছে কোনো সাপোর্ট আসলে ছিল না। তো ভাইয়া কি করলো যে আচ্ছা আমি দেখতেছি, নিজে কয়েকটা কোম্পানির সাথে কথা বললো, তবে রেসপন্সটা আসলে সেইভাবে আসতেছিল না। কারণ কেউই তো বিশ্বাস করবে না যে মানে আবেদন করছে সে রেকর্ডটা আদৌ করতে পারবে কিনা, পারবে কি পারবে না। তো ভাইয়া বলতেছে আচ্ছা টাইম কিন্তু 90 দিন থাকে। তো সেই সময় আমি প্র্যাকটিস শুরু করলাম প্রচুর পরিমাণে, যে সব মেলায় প্রায় 10, 12, 15 ঘন্টা এরকম হবে ডেইলি। ও মাই গড, মানে একটা শুধু 10-15 ঘন্টা। যে আম্মুর সাথে চলে আসলাম, আম্মু সেই সময় ঢাকাতে থাকতো আর আমি থাকতাম হচ্ছে গ্রামে। শুধুমাত্র প্র্যাকটিসের জন্য আমি গ্রামে একা থাকছি। ক্রিকেট থেকে হারাইছি, কলেজ জব থেকেও হারাইছি, সবকিছুতেই লুজার, সবকিছু থেকেই মানে আমি শেষ, এটা মনে হচ্ছিল বারবার। ওই কয়েকদিনে আসলে রেকর্ডটা আমার মনে হয় না যে চাইলে যে কেউ সম্ভব করতে পারে। কোন একটা ক্লাবে গেলাম যে আচ্ছা আমি তো রেকর্ডটা করতে চাচ্ছি, আপনি ক্লাবে যদি আমাদের পারমিশনটা দেন তাহলে আমাদের মানে ক্লাব অ্যাপ্লাই করতে হয়। না ক্লাবে চাচ্ছিলাম এই কারণে যে তাদের কাছ থেকে একটা মানে রেফারি সাপোর্ট বা আদার যে সাপোর্টটা এটা পাবো। তো তারা বললো যে আমাদের আসলে ক্লাবে আমরা এটা করি না। তারপর ভাই বললো যে আচ্ছা ব্যাপার না, দেখাচ্ছে না, একটা সময় তারাই দেখাবে। তো সেই সময়ে একটা মানে পাবলিক প্লেসে চলে আসলাম। সে বসে আছে, বলতেছি এখানে তো করা যেতে পারে, পাবলিক প্লেস আছে, মানে গাছ আছে, এখানেই করি, বিষয়টা অনেক মানে ভালো দেখাবে। তো সেই সময় বলে ঠিক আছে আসো শুরু করি। প্রথমবারই স্কোরটা আসলো হচ্ছে 136। ওয়াও! কতদিন প্র্যাকটিস করার পরে? 6 মাস। 6 মাসের মতো আপনি প্র্যাকটিস করেছেন এটা? হ্যাঁ, তার আগেই কমপ্লিট হয়েছিল, তবে ওই যে বললাম না যে এই সমস্যাগুলোর কারণে বা স্পন্সর পাচ্ছিলাম না, বা রেকর্ড করার যে স্পন্সরের প্রয়োজনটা কি হয়? স্পন্সরের প্রয়োজন যে ইভেন্ট গুলা করার জন্য, বা ইভেন্ট করতে হয় কি? এটা কি আপনার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে কি পাঠাতে হবে আমাকে? জাস্ট মানে ভিডিওটা পাঠাতে হবে। ভিডিও তো ওদের কি ক্রাইটেরিয়া থাকে? মানে এটা আমার থেকে ভাইয়া ভালো বলতে পারবে, আসলে এটা আমি। আপনার ভাইয়া আসছে আপনার সাথে? হ্যাঁ, ভাইয়া আসছে। জি। সো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে আপনি ওর হয়ে অ্যাপ্লাই করেছিলেন। জি। ওখানে আসলে ক্রাইটেরিয়াটা কি লাগে? ভিডিওটাতে কোনো স্পেশাল ক্রাইটেরিয়া লাগে যে ভিডিওর এই সব জিনিসগুলো মেইনটেইন করতে হবে? জি, অবশ্যই। আপনি একটু বলেন তো আমাকে। ফয়সাল সাধারণত হলো ফ্রি স্টাইল মানে ফুটবল এবং বাস্কেটবল নিয়ে রেকর্ডগুলো করেছে। এখন গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের যারা অথরিটি তারা তো সাধারণত বাংলাদেশে এসে রেকর্ডগুলো চেক করে না। তো সেখানে অপশনটা হলো কি যে তারা কিছু ভিডিও চায়, কিছু ফটোগ্রাফিক এভিডেন্স চায়, কিছু ডকুমেন্ট চায়। ডকুমেন্টের মধ্যে মেইনলি হলো কি 2 ধরনের ডকুমেন্ট দরকার হয়। একটা হলো যে আই উইটনেস, মানে ওইখানে দুজন থাকতে হবে যে কিনা পরিষ্কারভাবে দেখছে যে ফয়সাল আসলে কি করছে। দ্বিতীয়ত থাকতেছে হলো টাইম কিপার। 2জন টাইম কিপার থাকে সাধারণত, যারা কিনা স্টপ ওয়াচ ইউজ করে দেখে যে আসলে 1 মিনিট কতক্ষণ ধরে হচ্ছে, জাস্ট টাইমটা মেনটেন করার চেষ্টা করে। এবং এর সাথে ফয়সালের একটা কভার লেটার লাগে, যেখানে হলো ফয়সালের সকল ডিটেলসগুলো লিখে রাখতে হয়। এর সাথে হলো ফটোগ্রাফিক এভিডেন্স লাগে যে আমরা আসলে পাবলিক প্লেসে করছি কিনা। মোস্ট অফ দ্য রেকর্ডে আসলে অথরিটি চায় যে এটা পাবলিক প্লেসে হোক, তাদের এটা মার্কেটিং পলিসি হতে পারে। যেটা আপনি একটু আগে বলছিলেন যে এখানে পাবলিক প্লেস, এখানে ট্রাই করা যেতে পারে, যেটা ফার্স্ট টাইম ছিল 136, 127 ছিল হচ্ছে। তারপর তো পাবলিক প্লেসে হতে হয়। এখন পাবলিক প্লেসে তো হিউজ প্রবলেম, আমাদের বাংলাদেশে তো ক্রাউড অনেক বেশি হয়। তো সেক্ষেত্রে কি করা লাগে যে এমন একটা প্লেস খুঁজতে হয় যেটা কিনা পাবলিক বাট মানুষজন একটু কম থাকে। তো
আমি আমার ভার্সিটিতে কয়েকবার ফয়সালকে নিয়ে গেছি, আবার ফয়সালের গ্রামের বাসায় যে স্টেডিয়ামের পাশেও আমরা কয়েকবার রেকর্ডিং করছি, বাট তাও একটু সমস্যা হয়েছেই। এর সাথে আমরা যেই ইকুইপমেন্টগুলো ইউজ করি, যে আমরা ফুটবল ইউজ করছি, আমরা যে প্লেসটা ইউজ করছি, সেগুলোর প্রুফ দিতে হয়, বলের ছবি তুলতে হয়, বলের ছবি, এটা যে এই বলটা যে স্ট্যান্ডার্ড সাইজ, ফিফা অ্যাপ্রুভড কিনা, সেগুলোর ডকুমেন্ট দিতে হয়। সাথে পাবলিক যে এই প্লেসটা যে পাবলিক, এটা যে কোনো প্রাইভেট প্লেস না, সেইটার ডকুমেন্টেশন দিতে হয়। এগুলো হলো ফটোগ্রাফিক এভিডেন্স। আর এর সাথেও ভিডিও, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, সেগুলো হলো যে কিছু কিছু ভিডিও আছে যেগুলো হলো 1 মিনিটে 400 300 এতগুলো সংখ্যা থাকে, সেগুলো আসলে খালি চোখে গোনাটা খুব কষ্টের। তো তাদের দুটো রিকোয়ারমেন্ট থাকে সেখানে। একটা হলো যে নর্মাল স্পিডে ভিডিও, যেখানে হলো যে 1 মিনিট, মানে যে কিনা টাইম কিপার থাকে তার দুটো কাজ থাকে। একটা কাজ হলো যে যখন টাইমটা স্টার্ট হচ্ছে তখন বলা যে টাইম স্টার্টস, আর যখন টাইমটা শেষ হচ্ছে তখন বলা টাইম এন্ডস। এটা হলো তার দুটো কাজ। আর যে রেকর্ড করছে, মানে ফয়সাল যখন রেকর্ড করতেছে, তার হলো অন্য কোনো কিছুতে কনসেন্ট্রেশন দেওয়া যাবে না, সে জাস্ট কাজটা করবে। কিন্তু আপনি যিনি ভিডিও করছেন, এই ভিডিওটা যে পরবর্তীতে এডিট করা যাবে না, বা এডিট করে যদি পাঠিয়ে দেয়, সেটা কি বোঝার সুযোগ থাকে ওদের? আমি আসলে সিএসসি ব্যাকগ্রাউন্ডের, তো আমি শুরুতে অবশ্যই এরকম কিছু ভাবছিলাম যে এরকম করলে একটু টেম্পার করলে কি হয় আসলে। তো পরবর্তীতে আমি একটু রিসার্চ করে জানতে পারছি যে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড অথরিটি এমন একটা সফটওয়্যার ইউজ করে যেটাতে আমি যদি ভিডিওটা 1 সেকেন্ডও বাড়াই দিই অথবা 1 সেকেন্ডও কমাই দিই, সেটা তারা ডিটেক্ট করতে পারবে। এক্ষেত্রে তখন তাদের রেকর্ড যেই, মানে যতই পিওর রেকর্ড হোক না কেন, সেটা বাদ হয়ে যাবে এবং ব্যান করে দেবে, যাতে করে আসলে কখনো অ্যাপ্লাই করতে না পারে। জি না। তবে ওতে কিছু রিকোয়ারমেন্ট থাকে, লাইক এমন যদি কোনো রেকর্ড থাকে যেগুলো 1 মিনিটে খালি চোখে দেখা বোঝা যাচ্ছে না বা গোনা যাচ্ছে না, তখন তারা বলে স্লো মোশন ভিডিও দিতে। তো স্লো মোশন ভিডিওটা যখন আমরা দিয়ে দিই, তখন তারা চেক করে যে আসলে মেইন ভিডিও আর স্লো মোশন ভিডিওর স্টার্ট পয়েন্ট আর এন্ডিং পয়েন্টটা পারফেক্ট কিনা। তারপর তারা স্লো মোশন ভিডিওতে কাউন্ট করে। ইভেন মাঝে মাঝে ওরা এটাও রিকোয়ার করে যে আমরা গুনে দিচ্ছি কিনা, যে কতগুলো আছে সেখানে, বা টাইমটা আমরা উল্লেখ করে দিচ্ছি কিনা। তো এইগুলো জেনারেলি তাদের রিকোয়ারমেন্ট থাকে। আবার কিছু কিছু রেকর্ডে আবার বয়সের সমস্যা থাকে। যেমন ফয়সালের একটা রেকর্ডে উল্লেখ ছিল যে 17 বছরের বেশি হইতেই হবে। যদি 18 ছিল, 18-র নিচে যদি হয়, তো সেক্ষেত্রে বাবা মার ভোটার আইডি কার্ডের কপি, মানে অনেক ডকুমেন্টেশন লাগছে, চেয়ারম্যান সার্টিফিকেট লাগছে, সেগুলো আবার পাঠাতে হয়েছে। তো মোটামুটি এত কিছু প্রসেস থাকে। ওকে, সো ইটস আ লেন্দি প্রসেস এন্ড ভেরি ক্রিটিক্যাল প্রসেস পাঠানো, আমার কাছে যেটা মনে হয়েছে। কারণ যিনি ভিডিওটা করছেন, দেখা গেল রেকর্ডটা হয়ে গেছে, ভিডিওটা ভালো হয়নি, তার মানে ওটাও কিন্তু ফেল হয়ে গেল। ওটা আমাদের হয়েছেও নিশ্চয়ই। আচ্ছা, তাহলে ফার্স্ট রেকর্ডের অভিজ্ঞতাটা আমি একটু জানতে চাই। তো হবে কি হবে না, মনের ভিতরে একটা ভয়। তো পরে যখন আমার মোবাইলটা কোনোভাবে মানে ঢাকার থেকে মানে ছিনতাই হয়, পরে আমি বাসায় চলে গেছি মাগুরাতে অ্যাপ্লাই করার পরে, মানে ভিডিও পাঠানো সবকিছু কমপ্লিট। আচ্ছা, প্রথম ভিডিও কি উনি পাঠিয়েছিলেন, সৌগতি পাঠিয়েছিলেন? কিছু মানে আমি করছি, ভাইয়া ওটা মানে সবকিছু করছে। হঠাৎ করে 3 মাস পর মনে হইলো যে আচ্ছা মেইলটা একটু চেক করি, মোবাইল যেহেতু নাই, আপুর মোবাইল থেকে মেইল চেক করলাম। তো যখন দেখলাম রেকর্ডটা হয়ে গেছে, ওরা কংগ্রাচুলেশন মেইল পাঠিয়েছে, বলছে যে রেকর্ডটা হয়ে গেছে। আমার তখনই মানুষ যে একটা মানে আনন্দে মানুষ মানে অনেক মানে আনন্দ হাসি পায়, আমি তখন সেটা আমার আসে নাই। আমি তখন বসে পড়ে আমার চোখ দিয়ে প্রচুর পরিমাণে পানি বের হচ্ছিল, আমি কান্না করতেছি যে প্রথম একটা সাফল্য পাইলাম, তাও ওয়ার্ল্ড রেকর্ড। এটা চিন্তা করে আমার অনেক ভালো লাগতেছিল। কত সালে এটা হলো? 2017-তে। 2017-তে প্রথম ওয়ার্ল্ড গিনেস রেকর্ড। স্বপ্ন দেখছি, তবে পূরণ হয় নাই। প্রথম স্বপ্ন পূরণ হইল। পত্রিকা খোঁজ পেল কবে আপনার? পত্রিকা এটা দ্বিতীয় রেকর্ডের সময়। ফার্স্ট রেকর্ডের কোনো খোঁজ পাইনি। মানে আমাদের টার্গেটে ছিল যে আমরা ফার্স্ট রেকর্ড করব, আমাদের যে আমরা পারছি এটা আমাদের প্রমাণ করতে হবে। ওকে। তারপর যেহেতু স্পন্সর থেকে শুরু করে কোনো আসলে আমরা সাপোর্টটা পাই নাই প্রথম দিকে। আসলে দেওয়ার আমি জানি না যে মানে দিবে কি দিবে না তারা। ওকে। তো সেকেন্ড রেকর্ডে মানে যখন সার্কুলার করি, এর ভিতর আবার কথা ছিল হচ্ছে আমাদের ওয়ালটন কোম্পানির সাথে, মানে তারাও জানে না যে আসলে আমরা রেকর্ডটা করব, বা তারাও এর ভিতর কোনো খোঁজ খবর আসলে রাখে। সেকেন্ড রেকর্ডটা কিসের উপর ছিল? মানে বাস্কেটবল, সেম ক্যাটাগরিতে। ওটা ছিল ফুটবল আগেরটা, এখন বাস্কেটবল। ওকে। তো সেই সময় আমি হঠাৎ করে যে সবাইকে জানাইলাম, ওয়ালটন আর যে মানে ডিরেক্টর ডন স্যার, তাকেও বললাম, সে নিজেও খুশি হয়েছে। সে বলতেছে যে আমি আসলে বিশ্বাস করতে পারি নাই, আমি মানে তোমাদের
তোমরা রেকর্ড করবা বা তোমাদের মাধ্যমে আসলে এত তাড়াতাড়ি সম্ভব। ফার্স্ট রেকর্ডের জন্য ওরা আবার বললো যে আমাদের কোম্পানির হয়ে আসলে কাজ করে নাই, তো তারপরেও ওকে একটা ছোটখাটো ভাবে সংবর্ধনা দেই। ওয়ালটন, হ্যাঁ ওয়ালটন থেকে। তো সংবর্ধনাটা দিল, দেওয়ার পর মানে যে টাকাটা আসছে ওটা কিন্তু আমরা আবার ওটা ব্যয় করে ফেলছি, যে আমাদের রেকর্ড করতে যে জিনিসগুলা দরকার হয় সেগুলা ক্যামেরা থেকে ল্যাপটপ থেকে শুরু করে শুরুর দিকে কিচ্ছু ছিল না, সেটা কমপ্লিট করি। কমপ্লিট করার পরে দেখা যায় যে বাস্কেটবল কিনবো সেটার কিন্তু কোনো টাকা ছিল না, আসলে বলটা কেনারই টাকা নাই, মানে বল কেনার টাকা নাই। তো এখন কি করব, এখন তো আমাদের তো কেউ সাপোর্ট দেওয়ার মতো আবার কেউ নাই। আম্মুকে বললাম যে আম্মু আমার তো কিনতে হবে, তো রেকর্ড তো আমার আবার মাগুরাতে ব্যাক করতে হবে, তো কি করব। তো আমার এটুকু মনে পড়ে যে সেই সময় আম্মুর মাসের শেষ, বাজারে কিন্তু আসলে মধ্যবিত্ত পরিবার থেকে আসলে ওইভাবে ইয়েটাও থাকে না। আম্মু কোনো চিন্তা না করে বললো যে যাই হোক, যে মাসের যেহেতু শেষ একভাবে না একভাবে পার হবে, তো বাজারের টাকাটা তুমি নাও। মানে বলটা কেনা না, বাংলাদেশে বাস্কেট বলটা আসলে মানে যে একটা ভালো বল ওইটা কিন্তু আসলে পাওয়া যায় না। তো ওয়েবসাইটে খুঁজলাম, দেখলাম যে দামটা অনেক চায়, যেটা ওই মুহূর্তে সম্ভব না। তো দোকানে গেলাম, যাওয়ার পর সব থেকে বললাম যে আচ্ছা বাস্কেট বল কি আছে, হ্যাঁ আছে। যে বলটা দিল অনেক ওয়েট, মানে যেহেতু দেশি বল মানে একটু অন্যরকম ছিল, কম দামি বল। তো চিন্তা করলাম যে আসলে বলটা আসলে বিষয় না, আর চাইলে এটা দিয়েও সম্ভব, ভালো বলের আপাতত দরকার নাই। তো আসলাম, আসার পর ওখান থেকে দোকানদারও বলে আচ্ছা বলটা কি, আপনি কি বাস্কেটবল খেলেন? আমি বলছি আচ্ছা না, আমি রেকর্ড করব। তো মানে আমি বলছি ঠিক আছে, বলের প্রাইসটা কত। যেটা বলছে সে আসলে বুঝতে পারছে যে আসলে মানুষের চেহারা কিন্তু থাকলে তখন আসলে বোঝা যায় যে আসলে ওই মুহূর্তে মানুষের ফেসটা। আমি তাকে কখনো বলিও না যে আচ্ছা বলটা কম কি রাখা যাবে, এটা আমি বলি নাই। যে টাকাটা বলের দাম তার থেকে সে অনেক কম রাখছে। আচ্ছা, রেখে সে আমার বলতেছে আচ্ছা দোয়া করি যাতে তোমার রেকর্ডটা কমপ্লিট হয়। বলটার দাম এটা না, মনে করো আমাদের তরফ থেকে এটা একটা গিফট, তবে রেকর্ডটার জন্য হয়। প্র্যাকটিস শুরু করলাম, এটা ছিল হচ্ছে নভেম্বর ডিসেম্বরের ঘটনা, মানে বল কেনা 7 দিন পরে রেকর্ড। এটা কোয়াইট ইজি হয়ে গেল না, কারণ ফুটবল তো একই, মানে জাস্ট একটু ডিফারেন্স। ওয়েট অনেক বেশি, ফুটবলের থেকে অনেক হার্ড আমি মনে করি বাস্কেটবল ইয়েটা। তবে আমার ট্রিকটা শেখা আছে যে এইভাবে করতে হবে। তো যখন নতুন বল, ওয়েট বেশি, স্পাইকে আমার হাত এখান থেকে মানে যে একটা পশম মানে একটাও ছিল না। সেই সময় আবার মানে কন্টিনিউ তো প্র্যাকটিস অন্য রেকর্ডের জন্য করতেছিলাম, এটার জন্য আবার ওই যে একটা 10-15 বাস্কেটবল কি ভারী হয়, একটু বেশি ভারী হয়? ও ওকে, 10-15 ঘন্টা আবার ইয়ে করতে লাগলাম। তো সেই সময় ভাইয়ের পরীক্ষা ছিল, আমি ভাইকে ফোন দিলাম যে আচ্ছা ভাইয়া তো সবকিছু তো রেডি, তো এখন তোমার কি? তো ভাই বলতেছে ঠিক আছে আমি দেখতেছি। আমি বলছি দেখতেছি না, আমার কিন্তু মাগুরাতে ব্যাক করতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব হয় দেখো। ভাই বলতেছে ঠিক আছে আমি দেখতেছি বিষয়টা, তোমার এই বিষয়গুলো নিয়ে তোমার চিন্তা করার দরকার নাই, তুমি তোমার মতো। আর ভাইয়ের সাথে আমার কেমন হইতো যে কাজটা, যে ভাইয়ের মতো কাজ করে রাখতেছে, সেটা আমার সাথে আমি এখনো বলতেছি যে ভাই শেয়ার করতো না, হয়তোবা তার মনে হইতো যে আমার চাপটা বাড়বে। সে নিজের মতো করে সাপোর্ট দিচ্ছে, সে নিজের মতো করে তার কাজ সে করতেছে, তবে আমাকে বলতো না যে আমি কাজটা অলরেডি কমপ্লিট করে রাখছি, তো তুমি তোমার কাজ করো। হ্যাঁ তুমি তোমার কাজ করো। যে ভাইয়ের সাথে আমার এই বিষয় নিয়ে কোনো কথা হইতো না যে এইভাবে করো, মানে কাজগুলো এইভাবে হবে, তুমি এইভাবে করো। তার বেশি আমার কিছু বলতো না। ইউ আর অ্যাকচুয়ালি লাকি যে ইউ গট দ্যাট কাইন্ড অফ সাপোর্ট। ঠিক আছে, সে তার মতো করে কমপ্লিট করছে। কমপ্লিট করার পর আমাকে মনে হয় ফোন দিছে 3 তারিখে, জানুয়ারির 3 তারিখ। তো ফোন দিয়ে বলতেছে যে বাসায় আসো। আমি বাসায় আসছি, আর অলরেডি এসে দেখি যে তার পরের দিন ভাইয়ের ফ্রেন্ডরা চলে আসছে রেকর্ডে, সকালবেলা চলে আসছে। না ছিল 2টা ফ্রেন্ড ভাইয়ের ছিল, আর মানে আর বাকি ভাইয়েরা ওনারা এসে আসছে, 7টায় চলে আসছে। আমি জানিও না যে ওর পরের দিন রেকর্ড করবে, মানে 3 তারিখ আসছে, 4-5 তারিখের ঘটনা এটা। তো আন্টিও দেখি জানে যে আমি রেকর্ড কমপ্লিট করব, আমি নিজেও জানি না। কিন্তু রাত্রে আমি এমনিতেও দেরি করে, প্র্যাকটিসের জন্য দেরি করে ঘুমানো লাগতো। বলছে তাড়াতাড়ি ঘুমায়ও, আমি জানিও না যে ওর পরের দিন আমার রেকর্ড করতে হবে। তো সকালে আমাকে বলতেছে যে উঠছি, ভাই নিজে এসে ডাক দিচ্ছে, মনে হয় তখন 5:30 বাজে।
বলছে উঠে গোসল করে নাও। হুম তো আমি উঠে বলছি এত তাড়াতাড়ি ডাকতেছো কেন, সমস্যা কি? হুম ভাই বলছে উঠে গোসল করে নাও। আমি উঠে গোসল করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বলছে এবার মানে ওর আন্টিও খাওয়া দাওয়া রেডি করছে। হুম আমি জানিও না যে এত কিছু মানে অলরেডি সবাই জানে, আমি নিজেই জানি না। হুম তো সকালে বের হইলাম, বের হওয়ার পরে রেকর্ডটা কমপ্লিট করলাম। হুম কত ছিল মানে ওটাতে? ওটা ছিল 121টা রেকর্ড ছিল, 141টা হয়েছে। আপনার? হ্যাঁ, তো আমি মানে 144টা হয়েছে। আচ্ছা। মানে অবস্থা অনেক খারাপ ছিল, হুম যে ইনজুরি টেপ নেওয়া। তো আমি ভয়তে ছিলাম যে রেকর্ড ইনজুরি টেপের জন্য ওরা ভুল ধরবে কিনা। হুম তো রেকর্ড কমপ্লিট, 144টা হচ্ছিল না, 143 41 এরকম হচ্ছে। হুম আর কাউন্ট কেউই সঠিকভাবে করতে পারতেছিল না। ওকে। কারণ এটা মানে আমি নিজেও আসলে সম্ভব হয় না। আমি বুঝতেছি যে হয়তো 141 হচ্ছে, কারণ আমি কাউন্ট করতাম, ওটা করতে করতে কাউন্ট আমি করতেন? করতে করতে কাউন্ট করতাম। আর ভাইরা আসলে বুঝতে পারতেছিল না যে ওটা কত হচ্ছে, 121 পার হয়েছে হয়তো খালি চোখে। আমি আর মনে হয় যে আমি বাদে Difficult. হয়তো বা কেউ সহজে এত সহজে গুনতে পারবে। ওকে। বাবাও কিন্তু তখন স্যালারি পায় নাই, হ্যাঁ হ্যাঁ সম্ভব কোনোভাবেই ছিল না। আর যেহেতু ভাইয়াও স্টুডেন্ট, আমিও স্টুডেন্ট, হ্যাঁ মানে আসলে টাকাটা ওইভাবে ছিল না। মানে রেকর্ডটা যে ইভেন্ট, মানে এবারও ওই সেম প্লেসে রেকর্ডটা করা। মানে ইভেন্ট করতে হয় এটার একটা? হ্যাঁ ও, ইভেন্ট আয়োজন করে সবাইকে হ্যাঁ, দেখিয়ে সবাইকে ভিডিও করে দেখিয়ে, ওই তারপর? যে বললাম না যে পাবলিক প্লেসে Public করা place, লাগে, ওইখানে কিন্তু ও। অনেক একটা ইয়ে আছে, তো সেটা আমরা করি নাই। আচ্ছা। তো সেকেন্ড রেকর্ড আবার কমপ্লিট করলাম, কমপ্লিট করে আসলাম। আসার পরে দেখা গেল যে 144টা হয়েছে। হুম আর যে টাকাটা ছিল আমি দিছি, ভাইয়া দিছে, দুজন দিয়ে ওই রেকর্ডটা আমরা কমপ্লিট উঠাই। হুম কারণ যেহেতু 4-5 জন আসবে, তারা থাকছে, তাদের কিন্তু প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের দেখা লাগছে। হুম জানুয়ারিতে কমপ্লিট আমরা মানে ভিডিও করা, হুম এটার এটা কিন্তু স্বীকৃতি তখনও আসে নাই হুম। সেকেন্ড রেকর্ডের। আমরা থার্ড ফোর্থ রেকর্ডের ভিডিও অলরেডি আমরা তৈরি করে ফেলছি। থার্ড ফোর্থ কিসের উপর ছিল? ওটা ছিল হচ্ছে ইউনিক একটা ফ্রিস্টাইল রেকর্ডের উপর। ওটাতে আমাদের অনেক খরচ হয়েছে, তবে রেকর্ডটা স্বীকৃতি আমরা পাই নাই। ইউনিক বলতে? ওটা ছিল হচ্ছে মানে ঘাড়ের যে ইয়েটা, আপনি দেখাতে পারবেন এখানে? এখানে দাঁড়াইতে হবে। তো ওটার মানে স্বীকৃতিটা তখন দুইটা ইভেন্ট করা হয়েছে, যে ভাইয়েরা সবাই মানে পরপর 2বার ঢাকা থেকে মাগুরাতে গেছে। ওকে। তো প্রত্যেকটা খরচ কিন্তু আমাদের নিজেদেরই বহন করা লাগছে। রেকর্ডটা যখন থার্ড রেকর্ড, ফোর্থ, 5 অলরেডি পাঠানো কমপ্লিট, স্বীকৃতি আসে নাই। তো বাস্কেটবলেরটাই স্বীকৃতি আসলো হচ্ছে এপ্রিল মাসে। আচ্ছা, ওটাও বললো যে না ইটস আ রেকর্ড? হ্যাঁ, তখন আমি আবার সবাইকে যে মানে আমার রিলেটিভ যারা জানাইলাম যে সেকেন্ড রেকর্ড হয়েছে, সেকেন্ড রেকর্ড কমপ্লিট, সেকেন্ড ওয়ার্ল্ড হ্যাঁ। গিনেস রেকর্ড। তখন থেকে মিডিয়ার একটা চোখ পড়লো, যে মিডিয়া তখন দেখলো যে মাগুরাত থেকে যে ওই যে মাগুরাতে রেকর্ড গুলা করছি, তো স্বীকৃতিটা আসার পর আমি দেখলাম যে ঘুমায় আছি, সকাল 6টার দিকে মানে মাগুরা থেকে সাংবাদিক যারা আছে তারা যে ডাকতেছে, বাসায় কেউ ছিল না। কারণ ওই সময় আমি রেকর্ড গুলো করার জন্য প্র্যাকটিস, কলেজ, জব, কোনো চিন্তা ছিল না। তো সকাল 6টার দিকে ডাক দিছে, সবে 1 ঘন্টা ঘুমাইছি, সারা রাত প্র্যাকটিস করছি, ঘুমাইছি, এসে ডাকতেছে যে মানে তার আগে আমি ফেসবুকে পোস্ট দিয়েছি যে আমার রেকর্ডটা হয়ে গেছে, সেকেন্ড রেকর্ডটা হয়ে গেছে, সেকেন্ড রেকর্ডটা কমপ্লিট, তো সবাই দোয়া করবেন, এতটুকু লেখছি। তো এসে বলতেছে যে আমরা অমুক কিসের থেকে আসছি, তো তোমার একটা প্রতিবেদন আমরা নিব। তো তারা তখন দেখলাম যে সবাই মাগুরা থেকে যত সাংবাদিক আছে তারা প্রত্যেকে সাপোর্ট দিছে। সব পত্রিকাতেই আসছে আপনার মোটামুটি, হ্যাঁ, যত সব ন্যাশনাল পত্রিকাতে ডেইলি আছে। তখন দ্বিতীয় রেকর্ডেরটা আসছে, প্রথম আলোতে এসছে। হ্যাঁ, প্রথম আলোতে তারা অনেকবার বের করছে নিউজগুলা। তো রেকর্ড যখন মানে আসছে, তখন আমার ইচ্ছা ছিল যে অলরেডি তো 4-5 রেকর্ডের ভিডিও পাঠানো আছে, হয়তো 12 বিটার কিছু আসবে। তো থার্ড ফোর্থ রেকর্ড মে, জুন, জুলাই, তখন ওরা বাতিল করলো। এবার শুরু হইলো বাতিলের পালা, কারণ যতদিন যাচ্ছিল তত কঠিন রেকর্ডের দিকে আমি আগাচ্ছিলাম। অনেকেই ধারণা করতেছিল যে আমি সহজ যে রেকর্ডগুলো ছিল ওইভাবে করতে করতে কেন রেকর্ডের সংখ্যা বাড়াচ্ছে না, আমি কেন এত কঠিন রেকর্ডই করতেছি। তবে আমার কঠিন রেকর্ড আমার আলাদা একটা শান্তি লাগতো, যে কঠিন রেকর্ড করতেছি, যে একটা আলাদা একটা ভালো লাগা কাজ করতো যে রেকর্ড হচ্ছে। তো সেই সময়ে পুরা ওয়েবসাইটে দেখলাম ম্যাক্সিমাম রেকর্ড ওরা বাতিল করে দিচ্ছে, মানে
ছোটখাটো ভুল ইভেন্ট তো আমরা তো সেইভাবে প্রফেশনাল ভাবে করতে পারতেছিলাম না, সম্ভব হচ্ছিল না। তারপর আমার ম্যাক্সিমাম দেখলাম যে রেকর্ডের তারা বিভিন্ন দিচ্ছে, যে মেইল করছে যে এইভাবে করতে হবে। তো 3 মাসের ভিতর আমার হাতে কোনো রেকর্ড নাই, মানে চাইলেও রেকর্ড করতে পারবো না। 3 মাস না 6 মাস ছিল। তো ভাইয়ের সাথে কথা বললাম যে ভাই আমার তো মেইলের সমস্যা হয়েছে, কি করব? তো ভাই বলছে সোয়েট করো, নতুন রেকর্ডের প্র্যাকটিস করো, আমি দেখতেছি। পরে প্রোফাইল ঠিক করলো, সবকিছু ঠিকঠাক করলো, করার পর অলরেডি তখন 2টা রেকর্ডের স্বীকৃতি। ও, আপনাদের ওই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে আলাদা একটা প্রোফাইল মেইনটেইন করতে হয়? ওকে, ফাইন। তো সেটা আমার ভুল ছিল কিছু, সেটা ভাই আবার ঠিকঠাক করলো, যে লাইক ফেসবুকের মতোই আর কি। হ্যাঁ। তো যখন তৃতীয় রেকর্ডে আসবো তখন অলরেডি সব আমার রেকর্ড মিস। আমি নিজের এতটা খারাপ লাগতেছিল সেই সময় যে 6 মাস কোনো রেকর্ড করতে পারবো না, কোনো আবেদন করা নাই, কোনো কিছু করা নাই, কি করব? আবার প্র্যাকটিস শুরু করলাম সেই সময়। তো থার্ড রেকর্ডের অবস্থাও একই সেম ছিল, যে থার্ড রেকর্ডের স্বীকৃতি কমপ্লিট আসছে, তার ভিতরে অলরেডি 5টা-7টা রেকর্ড মিস। আচ্ছা, এখানে একটা বিষয় আমি যেটা বুঝতে পারছি কথা শুনে, যে রেকর্ড করার জন্য ওদের কাছ থেকে একটা টাইম ফ্রেম নিতে হয়, যে আমি এই সময় এই বিষয়ের উপরে রেকর্ড করতে চাই বলে প্রথমে আপনি অ্যাপ্লাই করবেন, তারপরে ওরা একটা অনুমতি দিবে, অনুমতি দেওয়ার পরে ওরা একটা টাইম ফ্রেম বেঁধে দিবে যে এই সময়ের মধ্যে তোমাকে ভিডিওটা পাঠাতে হবে। ভিডিও কি একটার বেশি পাঠানো যায় না? ভিডিও একটার বেশি পাঠানো যায় না, একটাই পাঠানো যাবে। আমি যদি লোকেশনের ভিডিও বা অন্য কোনো ভিডিও দিতে চাই তো সেটাকে মার্জ করে দিতে হবে একসাথে। ওকে, সো একবারই অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, ওই যেটা আপনি ফেল করলেন ওটা আবার সেকেন্ড টাইম করতে গেলে কি টাইম গ্যাপ নিতে হয় নাকি আবার করা যায়? টাইম আবার নিতে হবে, ওই টাইম ফ্রেম ওরা আবার দিয়ে দিবে। হ্যাঁ, ঠিক আছে। থার্ড রেকর্ডটা কিসের উপর হলো আপনার? থার্ড রেকর্ড ছিল হচ্ছে মোস্ট বাস্কেটবল, মানে হচ্ছে নেক ক্যাচ ইন 1 মিনিট। ওকে ওকে, তো ওটাতে আসলো, ফুটবলেরটা আসে নাই। ওকে, কারণ আমাদের 3টা রেকর্ড হয়ে গেল, 3টা রেকর্ড হইলো। ফিনান্সিয়াল সাপোর্টগুলা ওইটা আমরা সবথেকে বেশি ফেস করছি। যে বললাম না যে একটা ইভেন্ট করতে গেলে সম্পূর্ণভাবে আমাদের দায়িত্ব নিয়ে। মোস্ট ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে বাংলাদেশে আপনি যদি বলেন ন্যাশনাল পর্যায়ের খেলা আছে অসংখ্য অসংখ্য খেলা আছে, একমাত্র ক্রিকেট ছাড়া, কসমিনকালে ফুটবল কিছুটা পায় স্পন্সর, একমাত্র ক্রিকেট ছাড়া আমার জানা মতে কোনো খেলা স্পন্সরশিপ পায় না তেমন একটা। এটা শুধু ওকে না, আমি আমার টেলিভিশন ক্যারিয়ারেও অসংখ্য খেলোয়াড়দের ইন্টারভিউ করেছি, অসংখ্য খেলোয়াড়দের, যারা আমি এমনও কিছু পেয়েছি বাংলাদেশের জাতীয় পর্যায়ের খেলোয়াড়, সে যে সাইকেল দিয়ে 1 নাম্বার করেছে, সে সাইকেলটা পর্যন্ত মানুষের বাড়ি থেকে ধার করা, এরকম ঘটনা আমি শুনেছি। এই কথাটা এই কারণেই বলছি যে পৃষ্ঠপোষকতার কি পরিমাণ অভাব, কমার্শিয়াল আসপেক্ট থেকেও এটা বড় একটা অভাব। আরেকটা বড় অভাব হলো মিডিয়াতে হাইপ হয় না এদেরকে নিয়ে। ও খুব লাকি যে ও 4টা গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছে, যে কারণে ওকে এই 18 বছর বয়সে পত্রিকা অনেক বড় একটা সাপোর্ট দিয়েছে, অনেক বড় কাভারেজ পেয়েছে। আমার সাথে ফেসবুকে অনেকদিন ধরে অ্যাডেড, অনেকদিন ধরে কথা হচ্ছে, এবং আমি ওকে আজকের এই ব্র্যান্ডিং বাংলাদেশ অনুষ্ঠানে নিয়ে এসেছি। তো কথা হচ্ছে যে ও এতটা কাভারেজ পাওয়ার পরেও ওর স্পন্সরশিপের প্রবলেম। ও বারবারই কিন্তু একই কথা বলতেছে, স্পন্সরশিপ এবং পৃষ্ঠপোষকতা। কারণ ওর মতো মিডল ক্লাস ফ্যামিলি থেকে ওকে ওই সাপোর্ট দিয়ে আসলে বারবার রেকর্ড করানো ইজ রিয়েলি ডিফিকাল্ট। তো দেখেন, যদি পৃষ্ঠপোষকতা না থাকে তাহলে গুণীর জন্ম হবে কিভাবে? সো মিডিয়ার একটা বড় দায়িত্ব থাকে, সে দায়িত্বের জায়গাটায় ওকে মোটামুটি ভালো কাভারেজ দেওয়া হয়েছে, কিন্তু তারপরও স্পন্সরশিপ এগিয়ে আসে নাই। আমরা শেষের দিকে প্রায় চলে এসেছি, আমি 4th রেকর্ডটা নিয়ে শুনতে চাই, ওটা কিভাবে করলেন? হ্যাঁ, 4th রেকর্ড মানে যেহেতু মিস গেছে সবগুলা, তো আবার 4th রেকর্ডের সেম একই অবস্থা। ওটা কিসের ছিল? ওটা ছিল হচ্ছে বাস্কেটবলের, তো পার করলাম, এটা ছিল ফুটবলের। মানে ওই যে বাস্কেটবলের সাথে একবার মিস গেছে, এটা ওই সেম জিনিসটাই হচ্ছে আবার ফুটবলে। তো ফুটবলে আবার এটা পাঠাইলাম, অ্যাপ্লিকেশন করা ছিল 2টা, যে একটা মিস গেলে একটা আবার পাঠাবো। তো এটা আবার মিস দিছে ওরা ওই টাইমটার ভিতরে। মিস গুলে বা ডিসকোয়ালিফাই কেন হয় এটা বলে ওরা? হ্যাঁ বলে, যে এই কারণে। তবে এটার ওরা বলে নাই, মানে আমার লাস্ট কয়েকটা রেকর্ডে ওরা বলে নাই। মানে এমন এমন কারণ দেখাইছে যেটা আসলে কোনো যৌক্তিক আমার মনে হয় না। ওকে, তো ওটাতেও বলছে যে আপনার ভিডিওটা ক্লিয়ার না, আপনার ভিডিওটা আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে। রেজুলেশন, মানে রেজুলেশন সবকিছু ঠিক ছিল, তারপরে যে বললাম না অনেক ফাস্ট হচ্ছে, যে তাদের কাছে মনে হচ্ছিল যে মানুষ নাই, সাধারণভাবে করা, হয়তো বা এর ভিতর কোনো কিছু এলোমেলো আছে। আচ্ছা আচ্ছা। তবে আমরা মানে খারাপ লাগাটা কাজ করে নাই, যে বারবার মিস যাচ্ছে, যাক
কতগুলো মিস গেছে 4টা রেকর্ড করতে গিয়ে? 4টা রেকর্ড করতে গেলে সব মিলাই 7বার মানে মিস গেছে। মিস ফায়ার 7। ওকে। তো প্র্যাকটিসটা এটার জন্য 1000 ঘন্টার উপর আমি করছি। হয় নাই? মানে ব্যাপারটা হলো যে ফয়সাল যতগুলো রেকর্ড করছে বা অ্যাটেম্প্ট নিছে সব থেকে কঠিন ছিল এটা। মানে আমি তো তাও একটু মানে আমার হেলদি শরীর, বাট আমার অনেক ফ্রেন্ড আছে যারা কিনা রেগুলার জিম করতেছে, বডি বিল্ড করতেছে, মাটিতে শুয়ে 2 পা উঁচু করে পাটা এইভাবে রাখতে হবে, রাখার পরে বলটা জাস্ট এর উপর দিয়ে ড্রপ দিতে হবে 1 মিনিটে 400 বার। আমরা তো শুয়ে থেকে পা উঠাইতেই ভাবতে পারি না, সেটা পুরো করে ফেলছে। তো ওটার ভিডিও এর আগে একবার পাঠানো, মানে এর আগে একবার করা হয়েছে, তো এটা কাউন্ট করছে একবার, ওই যে 7বার মিস 7 ক্যাটাগরিতে। তো এটা কিন্তু তখনও বলছে যে আচ্ছা আপনার ভিডিওটা ক্লিয়ার, আপনার ভিডিওটা আসলে আমরা মানে ওদের কাছে ডাউট হচ্ছে, কারণ ইভেন্ট করা না একটা সাদা মাটা ভাবে রেকর্ড করা, তো কেমনে, আর ওদের যে রেকর্ডটা ওটা ওরা অনেক বড় পরিসরে করছে, আর যেটা রেকর্ড আছে আর কি মানে বর্তমান যেটা আছে ওদের ওয়েবসাইটে গেলেও পাবেন আপনি, রেকর্ডটা ওরা অনেক বড় পরিসরে করছে, যে ইভেন্ট করছে, যে বাইরে কান্ট্রিতে অনেক অন্যরকম একটা বিষয়। দ্য থিং ইজ দ্যাট এই ছেলেটার দ্বারা ও 4টা রেকর্ড করেছে, বাট রেকর্ডের পরিমাণ হতো এটা 6-7টার মতো যদি ওকে সাপোর্টটা দেওয়া যেত। সাপোর্টটা কি? ইকোনমিক সাপোর্ট। মানে ওর কথা শুনে যেটা বুঝতে পারছি যে যতগুলো রেকর্ড ও ব্রেক করেছে বা যতগুলো রিফিউজ হয়েছে প্রত্যেকটাই হলো টেকনিক্যাল রিজন আর ইভেন্ট না করতে পারার একটা রিজন। সো এই টেকনিক্যাল রিজনগুলোতেও দরকার ইকোনমিক সাপোর্ট, আর ইভেন্ট করার ক্ষেত্রেও দরকার মানে ইকোনমিক সাপোর্ট। এবং এই জায়গাগুলোর স্পন্সরশিপ না থাকার কারণে ও নিজে যতটুকু পারে সেই চেষ্টা থেকে ওর 4টা ওয়ার্ল্ড গিনেস রেকর্ড। আমি যতদূর জানি যে এখন পর্যন্ত আমাদের ফ্রি স্টাইলে ফুটবলে বাংলাদেশে এটাই সবচেয়ে বোধহয় হাইয়েস্ট, নাকি? হতে পারে, হ্যাঁ। মানে আপনার নলেজ যতটুকু জানেন 3টা আছে, আপনি জানেন এর বেশি আছে কিনা আপনি জানেন না, কিন্তু আপনি যে এজ, সেই এজে আর কেউ কি করেছে 18 বছর বয়সের মধ্যে? না, আমার থেকে সবাই অনেক সিনিয়র। তার মানে ওর বয়সে 4টা, এটা ওর জানা বা আমার জানা মতে এটাই সর্বোচ্চ হাইয়েস্ট, এবং 18 বছর বয়সের মানে কম বয়সে সর্বোচ্চ হাইয়েস্ট আমি বলতে পারি। মানে 17 বছরেই ছিল 4টা, মানে 18 বছরে আমি এখন 17 বছরই ছিল 4টা, মানে 18 বছর বয়সে এখনো পায় নাই। কিন্তু যতগুলো রিফিউজ হয়েছে প্রত্যেকটা ওর প্রবলেমের কারণ না, প্রত্যেকটার প্রবলেম হলো হয় ইভেন্ট করতে পারে নাই, অথবা ওর দেখা গেল টেকনিক্যাল কিছু ব্যাপার স্যাপার আছে, হয়তো ক্যামেরা বা অন্যান্য সাপোর্টগুলোর বিষয় আছে। সো তাহলে ওকে যদি ওই সাপোর্টটা দেওয়া যেত, এটা দেশের জন্য কতটা সম্মানের হতো যে 18 বছর বয়সে ও 7-8টা গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। ক্যান ইউ ইভেন ইমাজিন? অথচ দুর্ভাগ্যজনক হলেও সত্য, বাংলাদেশে এত বড় বড় কমার্শিয়াল কোম্পানি আছেন যারা বিভিন্নভাবে আপনারা স্পন্সর করে থাকেন। এই বিষয়গুলোকে আপনাদের একেবারেই চোখে এড়িয়ে যায়। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে বিনীত আবেদন জানাতে চাই আপনাদেরকে, যেই ছেলেটাকে আপনারা পৃষ্ঠপোষকতা করুন, ওর মধ্যে পটেনশিয়ালিটি আছে, ওকে যদি পৃষ্ঠপোষকতা দেওয়া যায় এবং ওর যে মধ্যে যে অদম্য ইচ্ছা আছে এই গল্প থেকে প্রমাণিত হয়, তাহলে ও শুধুমাত্র আপনাদের অ্যাসেট হবে না, যারা স্পন্সর করবেন তাদের অ্যাসেট হবে না, ও সারা দেশের অ্যাসেট হবে। সো আমরা চাই এই অনুষ্ঠানের মাধ্যমে কেউ না কেউ ওকে আপনারাই সাপোর্টটা করেন, ওর জন্য আপনারা এগিয়ে আসেন। তো ফিউচার প্ল্যান, নিজের দেশকে সর্বোচ্চ জায়গায় নিয়ে যাওয়া, যেখানে মানে কেউ ফুটবলে কিন্তু আমরা সেইভাবে স্কোরটা অন্য দেশের থেকে করতে পারি নাই, তবে ফ্রি স্টাইল ক্যাটাগরিতে আমার ইচ্ছা আছে যে নিজের দেশটাকে অন্য একটা মাত্রায় মানে নিয়ে যাওয়া, যাতে ফ্রি স্টাইলে মানে কেউ আবেদন করবে তাতে সেখানে দেখতে পারে যে বাংলাদেশ থেকে আমরা রেকর্ডটা করছি। আমাদের সাপোর্ট নাই, তারপরও আমরা করছি, আমরা চেষ্টা করছি, আমরা পাইছি। এটা আমাদের নিজের, যখন আমরা ওইটা করতে পারবো তখন ওইটাই হবে সব থেকে বড় একটা অ্যাচিভমেন্ট। আমি বিনীতভাবে রিকোয়েস্ট করতে চাই, আমি বিশেষ করে যারা স্পন্সর করেন স্পোর্টসে তাদেরকে রিকোয়েস্ট করতে চাই, বিভিন্ন ব্র্যান্ড যারা হয়তো অনুষ্ঠানটা দেখবেন, বিভিন্ন হর্তাকর্তা যারা হয়তো আমার আইডিতে আছেন, আমি বিনীতভাবে আপনাদেরকে রিকোয়েস্ট করতে চাই, এই ছেলেটাকে আপনারা পৃষ্ঠপোষকতা করুন। ও অলরেডি প্রুভড, 4বার ও ওয়ার্ল্ড গিনেস রেকর্ড এনেছে, এবং ওর বয়স রাইট নাও 18, মাত্র 18 বছর বয়স। ওর সামনে পুরো দুনিয়াটা পড়ে আছে, ওর দ্বারা সম্ভব। এবং ওকে যদি আমরা পৃষ্ঠপোষকতা করি, পুরো দেশকে পৃষ্ঠপোষকতা করা হবে। ওর ঝুলিতে এত বেশি রেকর্ড জমা হোক, যাতে করে ও যেটা বললো যে ফ্রি স্টাইলে যদি কেউ করতে চায় তাহলে প্রথমে যাতে আমার নামটা বাংলাদেশ এবং ফয়সালের নামটা যেন আসে। কি অসাধারণ প্ল্যান! আমরা কেন এরকম একটা ছেলেকে এগিয়ে দিব না? আর যেহেতু এভারেস্টের যে প্ল্যানটা, ওটা হচ্ছে অনেক ডিফিকাল্ট, আমি জানি না ওটার যে একটা সাপোর্ট ওটা আমরা আদৌ পাবো কিনা, তবে ইচ্ছা আছে যে আমাদের টিম মেম্বার বা আমরা যারা আছি আমরা অবশ্যই সব মিলে আমাদের প্ল্যান আছে যে যখন মানে স্কোরটা অনেক বেশি হবে
সেই মুহূর্তে আমরা ওই রেকর্ডগুলা সেখানে কন্টিনিউ করা। আর যেহেতু এখন সম্ভব হচ্ছে না, আমরা সাপোর্টের দিক থেকে অনেক পিছায়, সেহেতু আমাদের থেকে যতটুকু সাপোর্ট আমরা নিজেদের দিতে পারতেছি, সেখান থেকে আমাদের টার্গেট প্রতি বছর এমন কিছু রেকর্ড করবো, একটা রেকর্ড হোক, সেই একটা যাতে পুরো ওয়ার্ল্ডে অনেক ভালো একটা স্কোর করে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি অনেক ভালো করতে কিছু পারি। রেকর্ড উপহার দিতে পারি রাইট। নিজের দেশকে। সো প্রিয় শ্রোতা এবং দর্শক, এটা অলরেডি প্রুভেন একটা এপিসোড যে ফয়সাল কি করেছে, 4টা ওয়ার্ল্ড গিনেস রেকর্ড, এবং একই সাথে এটার উপর বেস করে অনেক বড় একটা সম্ভাবনাময় এপিসোড। এই কারণে যে ফয়সালের দ্বারা অনেক ভালো কিছু করা সম্ভব। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন।